নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খাটার পরেও তিনি রিকনসিলিয়েশনের ব্যবস্থা করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, জাতিকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছিলেন। প্রফেসর ইউনূস যখন ক্ষমতায় আসলেন তখন সেই উদাহরণটা বারবার এসেছে। নেলসন ম্যান্ডেলা তার পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে। সেই কাজটা প্রফেসর ইউনূসও করতে পারতেন, সবাইকে একত্রিত করতে পারতেন, রিকনসিলিয়েশনের ব্যবস্থা করতে পারতেন। সেখানে সত্য এবং মিথ্যা যাচাই হতো, যে যার কর্মের জন্য অনুতপ্ত হতো। অনুতপ্ত হওয়ার মধ্য দিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা যেত, যে পরিবেশটা পরবর্তীতে রাজনীতির জন্য একটা সুন্দর আবহ তৈরি হতো। কিন্তু সেটা হলো না। প্রফেসর ইউনূস সেটা করলেন না, না করে সে তার পরিবর্তে হিংসার চাষাবাদ করলেন। হিংসার চাষাবাদ করে এই দেশটাকে মবের রাজত্বে পরিণত করলেন এবং ২৪-এর আন্দোলনে ঢালাওভাবে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে দায় মুক্তি দিয়ে দিলেন। অর্থাৎ কোনো পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হবে না। সেখানে এই ধারাটাও অন্তত রাখতে পারতেন যে একটা কমিশন গঠন করা হবে, সেখানে দেখা হবে যে কোনটা মানে বাধ্য হয়ে মেরেছে কিংবা পরিস্থিতির শিকার হয়ে মারা গেছে পুলিশ, আর কোনটাতে পরিকল্পিতভাবে পুলিশ হত্যার জন্য নিরীহ পুলিশকে আক্রমণ করে মারা হয়েছে। এই ব্যাপারটা যাচাই বাছাই করে আলাদা করে পার্ট বাই পার্ট করে বিচারের ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে করা যেত। এই কথা অনেকেই বলেছেন। সেই সময় অনেক কথা হয়েছে, ইন্ডেমনিটি নিয়ে অনেক কথা এখনো হচ্ছে এবং সম্প্রতি সাংবাদিক মাহবুব কামাল প্রফেসর ইউনূস যখন ব্যর্থ হয়েছেন তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এরকম একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা, যেখানে সবাই যে যার মতো করে ভুল স্বীকার করবে এবং সেই ভুল স্বীকারের মাধ্যমে আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এগিয়ে যাব। তিনি একথাও বলেছেন যে নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খাটার পরে যদি সেটা পারেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী আপনি তো ১৭ বছর নির্বাসনে ছিলেন, নেলসন ম্যান্ডেলার চাইতে কম নির্যাতিত হয়েছেন আপনি। নেলসন ম্যান্ডেলা যদি এই মহানুভবতার পরিচয় দিতে পারেন তাহলে আপনারও পারা উচিত, আপনিও পারবেন, আপনি কেন পারবেন না, এরকম আহ্বান জানিয়েছেন। এরকম আহ্বান জানিয়ে তিনি বলছেন যে অন্তত একটি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হোক, যেটা দৃষ্টান্ত হতে পারে। চলুন পুলিশ হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মাহবুব কামাল কি বললেন, বাস্তবতা কি, ট্রুথ রিকনসিলিয়েশন আয়োজন করা, ব্যবস্থা করা এটা সম্ভব কিনা, বর্তমান সরকার সেরকম কিছু ভাববে কিনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাজনীতিতে আসবে কিনা, এবং পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে পরবর্তীতে কি হবে, এই ইন্ডেমনিটি পরবর্তীতে কোন দিকে যাবে, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করি। কি বোঝাতে চাইলেন সাংবাদিক মাহবুব কামাল এবং মাসুদ কামাল দুইজন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় কি ঘটেছিল? সেখানে থানা জ্বালিয়ে দেয়া হলো, পুলিশদের মারধর করা হলো। সেখানে একজন গর্ভবতী মা ছিলেন, তরুণী, প্রথম মা হতে চলেছেন তিনি, পুলিশ কনস্টেবল। তিনি অসহায় চিৎকার করে বলেছিলেন, আমার গর্ভে আমার সন্তান, ভাই প্লিজ আপনারা আমার ধর্মের ভাই, আমাকে মারবেন না, আমার সন্তানটাও মারা যাবে। এই আর্তনাদ সেদিন সেই জঙ্গিদের কানে যায়নি। যদি এই আর্তনাদটা তাদের কানে যেত তাহলে গর্ভবতী ওই পুলিশ সদস্যকে তারা মারতে পারত না, কিন্তু তারা মেরেছিল। সেই গর্ভবতী মাকে সহ সবাইকে, থানায় যত পুলিশ সদস্য ছিল সবাইকে পুড়িয়ে মেরেছিল, থানা জ্বালিয়ে দিয়েছিল। সেই ঘটনা কি ২৪-এর আন্দোলনের মধ্যে হয়েছিল? সেই ঘটনায় কি এনায়েতপুর থানার পুলিশ জনতাকে মারছিল কিংবা জনতার উদ্দেশ্যে গুলি চালাচ্ছিল? তখন তো অলরেডি যুদ্ধ শেষ, তখন তো আন্দোলনকারীদের বিজয় হয়ে গেছে, তখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকারের পরাজয় নিশ্চিত হয়েছে।
তখন এই পুলিশ সদস্যরা সবাই অসহায় পুলিশ সদস্য এবং তারা কাউকে আক্রমণ করেনি, তাদের থানা আক্রমণ করে জ্বালিয়ে দিয়ে তাদেরকে মারা হয়েছে। মাহবুব কামাল বলছেন যে অন্তত একটি পুলিশ হত্যার বিচার হোক, সেটা এই গর্ভবতী মায়ের হত্যাকাণ্ড, যেন এটা একটা দৃষ্টান্ত হয়, যেন বলা যায় যে অন্যায়ভাবে কোনো কিছু ঘটালে, অন্যায়ভাবে কাউকে মারলে তার বিচার হয়। এটাতেও যদি আপনি ইনডেমনিটি দেন তাহলে এই ইনডেমনিটি কোনোভাবে বৈধ ইনডেমনিটি হতে পারে না। ঢালাওভাবে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হলো সেটার বিপক্ষে তিনি বলছেন যে আপনি একটা কমিশন তৈরি করেন, এটা বাছাই করেন, বাছাই করে আপনি দেখেন যে কোনটাতে কোন দোষ আছে না আছে, অন্তত এই একটা, অন্য সব বাদ, অন্তত এই একটা হত্যাকাণ্ডের বিচার করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে বিচার করা হলো। এবং তিনি ইনডেমনিটি নিয়ে বলছেন যে এই যে ইনডেমনিটি দেয়া হচ্ছে, ইনডেমনিটি নিয়ে অনেকেই কথা বলছেন যে ইনডেমনিটি দেয়া মানেই হচ্ছে দোষ স্বীকার করা, অর্থাৎ তাদের দোষ আছে তাই ইনডেমনিটি দিচ্ছে, তাদের অপরাধ আছে তাই ইনডেমনিটি দিচ্ছে। কিন্তু বিপ্লবীদের তো অপরাধ থাকার কথা নয়। বিপ্লবীরা 5 আগস্ট পর্যন্ত যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো আপনি ইনডেমনিটির আওতায় আনতে পারেন, কিন্তু 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত কিংবা তারও পর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিভাবে ইনডেমনিটি দেওয়া হয়? পুরো আগস্ট পর্যন্ত, 31শে আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনার জন্য ইনডেমনিটি কেন দেয়া লাগছে? আপনি ইনডেমনিটি দিলে 5 আগস্ট পর্যন্ত দিতে পারেন, 31 আগস্ট পর্যন্ত কেন দেয়া লাগছে? সেই প্রশ্নগুলো আসছে। এবং সেই প্রশ্নগুলো যখন আসছে তখনই আমাদের দেশে যে বিভক্তির রাজনীতি, সেই বিভক্তির রাজনীতির প্রসঙ্গ আসছে। নেলসন ম্যান্ডেলা যে রিকনসিলিয়েশনের ব্যবস্থা করেছিলেন সেটা বাংলাদেশেও সম্ভব। তারেক রহমান যদি তার বর্তমানে তিনি যে পজিটিভ ধারার রাজনীতি করছেন সেই ধারায় তিনি যদি সফল হতে চান তাহলে তিনি এরকম একটা উদ্যোগ নিতে পারেন যেখানে সবাইকে, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের ভুলের জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে, অপরাধ স্বীকার করবে, এবং অবশ্যই তার চাইতেও বড় ভুল, তার চাইতেও বড় অপরাধ, ভুল না, তার চাইতেও অনেক বড় অপরাধ 71-এ যে যুদ্ধাপরাধের অপরাধ, মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকার অপরাধ, তার জন্য জামাত ইসলামকে প্রথম ক্ষমা চাইতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, এবং সবাই তখন আমরা অতীত ভুলে যেয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করতে পারি। এই কথাগুলো তিনি বলছেন। এবং তিনি বলছেন যে পুলিশদের মারা হয়েছে সেই পুলিশ তো ডিউটি করতে গিয়ে মারা গেছে, সেই পুলিশ তো নিজের স্বার্থে কাউকে মারেনি, তারা হুকুম পালন করেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম পালন করা তার চাকরির ম্যান্ডেটরি ব্যাপার। সে আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে চাকরি ছেড়ে দিতে পারতো হুকুম পালন করতে না চাইলে। তাহলে চাকরি ছেড়ে দিলে তার পরিবার নিয়ে সে খাইতো কি, বাঁচত কিভাবে, সেই প্রশ্ন আসছে। সেই পুলিশ সদস্যদের আপনি যখন মেরে ফেলেছেন, একদিকে ইনডেমনিটি দিচ্ছেন, আর একদিকে তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন না। তারাও তো মানুষ, পুলিশও তো মানুষ, তাদের পরিবারও তো আছে, তাদের পরিবার এখন কিভাবে আছে, তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, সেগুলো দেখার দায়িত্ব তো রাষ্ট্রের, কারণ তারা রাষ্ট্রের কর্মচারী ছিল। রাষ্ট্রের কর্মচারীর খোঁজ আপনি রাখবেন না, তাদেরকে ঢালাওভাবে জাতির শত্রু হিসেবে আখ্যা দিবেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। এবং তাদের নিরাপত্তারও ব্যাপার রয়েছে, যে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, নিরাপত্তাহীনতায় ওই সময়ও ভুগেছে আন্দোলনের সময়, এখনও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সব মিলিয়ে যেটা মাহবুব কামাল বলছেন যে ইনডেমনিটি কখনোই টেকে না। ইনডেমনিটি যত বছর পরেই হোক, আমরা 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইনডেমনিটি দেখেছি, সেটা কি টিকেছে? টিকেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছে, ফাঁসি দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। সুতরাং ইনডেমনিটি কখনোই টিকবে না, বরং অন্য কোনো সমাধান খোঁজা উচিত ছিল, একটা সৌহার্দ্যপূর্ণ ঐক্যমতের সমাধান, যেন এগুলো পরবর্তীতে প্রতিহিংসার ব্যাপার না হয়ে ওঠে। প্রতিহিংসার ব্যাপার হলে আবারও যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে এর আগে 21 বছর পর ক্ষমতায় এসেছিল, বিএনপিও তো 17 বছর পরে ক্ষমতায় এসেছে, 21 থেকে 17, 4 বছর কম। এবং এই রেশিওতে যদি ভাবি তাহলে এবার 8 বছর কমে 9 বছর পরে
আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, কিংবা 10 বছর পরে আগামী নির্বাচনের পরের নির্বাচনেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, এরকম ভাবনা তো ভাবা যেতেই পারে। আওয়ামী লীগ যদি আসে তাহলে কি আবার তারা প্রতিশোধের নেশায় মত্ত হবে? এই ইন্ডেমনিটি বাতিল করে তারা যদি প্রতিশোধের নেশায় মত্ত হয়, তাহলে যাদেরকে আজকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে তাদেরকে রক্ষা করবে কে তখন? বরং এর থেকে ভালো সমাধান হচ্ছে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের ব্যবস্থা করা, যেখানে সবাই যে যার মতো করে তাদের ভুলগুলো, পুলিশ যারা মেরেছে তারাও তাদের ভুলগুলো বলবে, আওয়ামী লীগ তারা যে ভুল করেছে তাদের ভুলগুলো বলবে, জামাত 71-এ যা ভুল করেছে সেই ভুলগুলো বলবে, বলে যেটা হবে সেটা হচ্ছে যে সবাইকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত তৈরি হবে, নতুন করে নতুন পথ চলা শুরু হবে। দর্শক, আপনিও কি সেভাবেই মনে করছেন, নাকি এটাই বাংলাদেশের পরিণতি, যে এই হিংসা এবং প্রতিশোধের রাজনীতি এটাই অব্যাহত থাকুক, এটাই অব্যাহত থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।